যেমন পঙ্কের অন্তরাল ভেদ করে প্রবেশ করে, তেমনি এ জলধারা যেন চাঁদের দুঃখে দুঃখী আকাশের অশ্রুধারা মতো ঝরছে। তুমি আরো গম্ভীর ভাবে গর্জন করো। তোমারই অনুগ্রহে আমার অনঙ্গ পীড়িত দেহ প্রিয়া স্পর্শে রোমাঞ্চিত হয়ে যেন কদম্ব পুষ্পে পরিণত হয়েছে। এখনো তো আর জাগলেন না, যাই ভেতরে গিয়ে জাগাই। উঠুন দেবী, ভোর হয়েছে। দেবী উঠুন। সে কি, রাত থাকতে ভোর হবে কেমন করে? আমাদের কাছে ভোর, আপনার কাছে রাতি। সেটি তোমাদের দুটোকার কোথায়? দেবী, বর্ধমানকে আদেশ দিন আর্য চারুদত্ত পুরনো বাগান পুষ্পকরণকে গিয়েছেন। হলো, রাতে ঠিক মতো দেখতে পাইনি, আজ দু চোখ ভরে দেখব। আচ্ছা, আমি কি ভেতরে চতুর্শালায় প্রবেশ করেছি? শুধু ভেতরে চতুর্শালায় নয়, আপনি সকলের হৃদয়ে প্রবেশ করেছেন। চারুদত্তের পরিজনেরা কি দুঃখিত হয়েছেন? দুঃখিত হবেন। কখন? যখন আপনি চলে যাবেন। তখন তো সবার আগে আমার দুঃখ হবে। হলো, এই রত্নহারটা নে, গিয়ে আমার বোন আর্য ধুতাকে দিবি। বলবি আমি যখন গুণের মূল্যে কেনা চারুদত্তের দাসী, তখন আপনারও দাসী। এই কণ্ঠহারটাই আপনার কণ্ঠে শোভা পায়। আর্য চারুদত্ত তাহলে রাগ করবেন? যা, রাখবেন না। আপনার যা আদেশ। আর্য বললেন আমার স্বামী প্রসন্ন হয়ে এটা আপনাকে দিয়েছে, তাই এটা আমার নেওয়া ঠিক নয়। আর্য জানুন, আমার স্বামী আমার বিশেষ অলংকার। দেবী প্রণাম। আয় বাচ্চা আয়, এই গাড়িটা নিয়ে খেলি আমরা। এখন আমরা সোনার গাড়ি কোথায় পাবো? বাবার অবস্থা ফিরুক, তারপর তোকে সোনার গাড়ি গড়িয়ে দেব। ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখি। যাই, আর যা বসন্ত সেনার কাছে যাই। দেবী প্রণাম। এসো এসো রদনিকা। ছেলেটি কার? গায়ে গয়নাগাটি কিছু না থাকলেও ওর চাঁদ মুখ আমাকে আনন্দ দিচ্ছে। এটি আর্য চারুদত্তের ছেলে, নাম রহস্যের। আয় বাচ্চা আয়, আমার কাছে আয়, আমাকে আলিঙ্গন কর। একেবারে বাবার রূপেরই প্রতিচ্ছবি। শুধু রূপে নয়, আমার তো মনে হয় চরিত্র। আর্য চারুদত্ত তো সারাক্ষণ ওকে নিয়েই মেতে থাকে। কিন্তু ও কাঁদছে কেন? ও প্রতিবেশী এক ছেলে সোনার গাড়ি নিয়ে খেলছিল, সেটি সে নিয়ে যাওয়ায় আমি ওকে একটি মাটির গাড়ি গড়িয়ে দিয়েছি। কিন্তু ও এখন বলছে আমায়, রজনীকা আমি এটি নিয়ে খেলবো না, তুমি আমাকে সোনার গাড়ি গড়িয়ে দাও। হায় হায়, একেও কিনা অন্যের জিনিসের জন্য মন খারাপ করতে হচ্ছে। ভাগ্যের দেবতা, পদ্ম পাতায় পড়া জলবিন্দুর মতো মানুষের ভাগ্য নিয়েও তুমি খেলছো। বাচ্চা, তুমি খেলো না, সোনার গাড়ি নিয়ে তুমি খেলবে। ওকে রজনীকা, তোমার বাবার গুণের মূল্যে কেনা দাসী, তুমি তোমার মা হন। তুমি মিথ্যে কথা বলছো। তিনি যদি
রদনিকা, রদনিকা, আর যা বসন্ত সেনাকে বলো পাশের দুয়ারে ঢাকা গাড়ি দাঁড়িয়ে। দেবী, বর্ধমানক জানাচ্ছে পাঁচদুয়ারে ঢাকা গাড়ি তৈরি। ওলা, বর্ধমানকে বল আমি প্রসাদটা সেরে আসছি। বর্ধমানক, তুমি একটু অপেক্ষা করো, দেবী প্রসাধন সেরে আসছেন। আচ্ছা। আরে এ কি, আমি দেখছি গাড়ির গতি জানতে ভুলে গিয়েছি। যাই নিয়ে আসি। কিন্তু নাকে দড়ি থাকায় বলদগুলো চঞ্চল হয়ে উঠেছে। আমি বরং গাড়িটা নিয়েই যাই। চললে বলদ জেরা, ফট 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 ফট। ওলো, আমার প্রসাদনে গিরিশ করে এনে দে তো, প্রসাদনটা সেরে নেই। হট 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 হট। রাজার শ্যালক সংস্থানক আমাকে আদেশ করেছেন, খবরক গাড়িটা নিয়ে পুরনো বাগান পুষ্পকরণ্ডকে শিগগিরই এসো। যাই, সেখানেই যাই। হট 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 হট। কি করি? সরে যাও, সরে যাও। কি বলছো? কার গাড়ি এটা? গাড়িটা রাজার শ্যালক সংস্থানকের। শিগগির সরে যাও। কি কে একজন সর দরকারটা কি? তাড়াতাড়ি যাবো। গায়ের লোকেরা সরে যাও, সরে যাও। কি বলছো? চাকাটা ঠেলে দাও? সাহস তো কম নয়। আমি হলাম গিয়ে রাজার শ্যালকের বীর ভিত্ত স্থাবরক, আর আমি কিনা তোর চাকা ঠেলবো? অবশ্য বেচারা একা। ঠিক আছে, গাড়িটা আর্য চারুদত্তের বাগান বাড়ির পাশ দুয়ারে রেখে আমি আসছি। ফট 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 ফট। এই আমি আসছি। ওলো যা, মনটা আমার চঞ্চল। পাঁচদুয়ারটা কোন দিকে বল দেখি। দেবী, এদিকে আসো। এদিকে। তুই যা, বিশ্রাম কর। আপনার যে আদেশ। এ কি, আমার ডান চোখ কাঁপছে কেন? চারুদত্তের দর্শনই অবশ্য অমঙ্গল দূর করবে। গাড়িগুলো চৌকিতে হুঁশিয়ার হও, এই গোয়ালার ছেলে আর চোখ কারাগার ভেঙে প্রহরীকে হত্যা করে শিকল ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। তাকে ধরো, তাকে ধরো। নগরীতে বিরাট চাঞ্চল্য দেখা দিয়েছে, তাই শিগগিরই যেতে হবে। সিদ্ধ পুরুষের ভবিষ্যৎবাণীতে ভয় পেয়ে রাজা পালক আমাকে ঘোষপল্লী থেকে ছিনিয়ে এনে মারাত্মক কারাগারের শৃঙ্খলে বেঁধে রেখেছিলেন। সেখান থেকে প্রিয় সুরিত সর্বিলোকের সহায়তায় বন্ধন দশা থেকে মুক্ত হয়েছি। আমার যদি সে ভাগ্যই থাকে যে আমি রাজা হব, তাহলে আমার কি দোষ যে তিনি আমায় পুনঃ হাতির মতো বেঁধে রাখবেন? এটা কোনো সজ্জনের বাড়ি। পাশের দুয়ারটি অবারিত দেখছি। বাড়িতে ভগ্ন দশা। ওর বিরাট কপারটিতে কোনো আগল নেই, জোড়াগুলো তো চিড় ধরেছে। আমারই মতো দুর্ভাগা গৃহস্বামীটি নিশ্চয়ই দুর্দশার কবলে পড়েছে। যাই, এখানে প্রবেশ করে থেকে যাই। হট 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 হট। চললে বলদ জেরা, চল। হট 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 হট। একটা গাড়ি এদিকে এগিয়ে আসতে দেখছি। এটা কি কোনো উৎসবগামী গাড়ি নাকি কোনো কনের গাড়ি? তাকে নিয়ে যাবার জন্যই হয়তো এসেছে। গাড়িটাতে লোকজন নেই বলে মনে হচ্ছে। গাড়িটা ফাঁকা। আমার অনুকূলে দৈবই হয়তো পাঠিয়েছে। চমৎকার, আমি গাড়ির গতিটা নিয়ে এসেছি। রদনিকা, রদনিকা, আর যা বসন্ত সেনাকে বলো তৈরি গাড়ি দাঁড়িয়ে। উনি আরোহণ করে পুরনো বাগান পুষ্পকারণ্ডকে আসুন। বারোভনি তার গাড়ি এটা, বাইরে যাবার গাড়িও বটে। যাক, চড়ে বসি।
নুপুরের শব্দ শোনা যাচ্ছে। আরজা নিশ্চয়ই এসে পড়েছেন। আরজা, পেছন দিয়ে উঠুন আপনি। নাকে দড়ি থাকায় বলদগুলো চঞ্চল হয়ে উঠেছে। পথ চালনায় মুখর নুপুর শান্ত হয়েছে। গাড়িটাও ভারী হয়ে উঠেছে। আরজা নিশ্চয়ই বসে পড়েছেন। চল রে বলদ জেরা, চল, হট হট। দাঁড়া দাঁড়া দাঁড়া, দুষ্ট সন্ন্যাসী দাঁড়া। আশ্চর্য, ওই সে রাজশালক সংস্থানক এদিকে আসছে। একজন ভিক্ষু দোষ করেছে বলে যেখানে ভিক্ষু দেখে সেখানে গরুর মতো নাকে দড়ি দিয়ে টানিয়ে দেয়। এখন আমি এই অসহায় কার শরণ নেব? প্রভু বুদ্ধই আমার শরণ। দাঁড়া দুষ্ট সন্ন্যাসী দাঁড়া, পানশালায় আনা রাঙা মূলোর মতো তোর মাথা আমি ভাঙবো। সিনালপো, ওই রাজ্যে যে গেরুয়া ধারণ করেছে সে ভিক্ষুকে মারা ঠিক নয়। এ করে কি হবে? তার চেয়ে বরং এই সুখোপভোগ্য বাগানটি দেখো। স্বাগত, প্রসন্ন হন উপাসক। বন্ধু দেখো দেখো, গাল দিচ্ছে আমাকে। কি বলছে? আমাকে বলছে উপাসক। আমি কি নাপিত? সিনালপো, বুদ্ধের উপাসক বলে তোমার স্তুতি গাইছে। তবে ভিক্ষু, স্তুতি গাও, স্তুতি গাও। তুমি ধন্য, তুমি পুণ্য। বন্ধু, সে আমাকে ধন্য আর পুণ্য বলছে। আমি কি চারবাক না ভাড়ার ঘর নাকি কুম্ভকার? সিনালপো, তুমি ধন্য, তুমি পবিত্র, তাই বলে তোমার প্রশংসাই করছে। তাই এখানে এসেছে কেন? এই গেরুয়াটা ধুয়ে দুষ্ট সন্ন্যাসী। আমার ভগ্নিপতি আমাকে সমস্ত বাগানের মধ্যে সেরা এই পুষ্পকরণ্ড উদ্যানটি দিয়েছে, যেখানে শিয়াল কুকুরেরা জল খায়। পুরুষ শ্রেষ্ঠ হয়েও আমি এখানে স্নান করি না, আর তুই কিনা পুরনো লাল আর কটুকন্দি কাপড় ধুচ্ছিস। এক খুশি মারবো তোকে। সিনালপো, আমার মনে হচ্ছে অল্পদিন হলো এ ভিক্ষু হয়েছে। উপাসক, আপনি ঠিকই বলেছেন। আমি অল্পদিন হলো সন্ন্যাস নিয়েছি। জন্মানো মাত্র সন্ন্যাসী হলো না কেন? নমস্কার নমস্কার। সিনালপো, এই তপস্বীকে মেরে কি লাভ? ছেড়ে দিন, চলে যাক। একটা পরামর্শ করে নেই, ততক্ষণ থাকো। কার সঙ্গে? আমার নিজের হৃদয়ের সঙ্গে। ইস, এখনো গেল না। হে প্রভু, হে পুত্র, হে আমার হৃদয়, হে প্রভু। এই সন্ন্যাসী কি যাবে না থাকবে? এই যাবেও না, থাকবেও না। বন্ধু, আমি আমার হৃদয়ের সঙ্গে পরামর্শ করেছি। আমার হৃদয় বলছে, কি বলছে? এ যাবেও না, থাকবেও না, নিঃশ্বাস নেবেও না, ফেলবেও না। এখানেই এক্ষুনি পরে মরুক। উপাসক, আমি অসহায়, আপনার শরণ নিচ্ছি। ছেড়ে দিন, চলে যাক। কিন্তু একই শর্তে। শর্তটা কি শুনি? এমন ভাবে জল ছুড়ুক যেন কাদা গোলাতে না হয়, অথবা জল রাশিকৃত করে কাদায় ফেলুক। কি মূর্খতা! কি বলছে? তোমার প্রশংসা করছে। তা করুক, তা করুক, প্রশংসা করুক। বন্ধু, বহুক্ষণ হলো সাবরক চেটকে বলেছিলাম গাড়িটা নিয়ে আসতে। এখনো তো এলো না। ব্যস্ত হও না, এসে পড়বে এক্ষুনি। সূর্য মাঝ আকাশে, রাজশালক হয়তো এখন ক্রুদ্ধ হয়ে আছেন, তাই তাড়াতাড়ি যাই। হট 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 হট। কি সর্বনাশ! এ তো গর্তমাতাতে নয়। ক্লান্ত বলদটির ক্লান্তি থেকে বাঁচানোর জন্য আর্য চারুদত্ত কি অন্য চালকের গাড়ি পাঠিয়েছে? আমার ডান চোখ নাচছে, বুক ভিড় করছে, চারিদিকটা কেমন খা খা, সব কেমন ওলট পালট হয়ে গেল। বন্ধু, বন্ধু, গাড়ি এসেছে, গাড়ি। তা বুঝলে কি করে? দেখছো না কেমন পুরো শুয়োরের মতো ঘোট ঘোট শব্দ করছে? আবরত, আমার ভৃত্য, আমার পুত্র এসেছিস বাবা? এসেছি গাড়িটাও এসেছে, এসেছে বলদটাও এসেছে, এসেছে আর তুই নিজেও এসেছিস। এসেছি প্রভু। তাহলে গাড়িটা নিয়ে আয়। কোন পথে আনবো? ওই ভাঙা প্রাচীরের দিকটা থেকে নিয়ে আয়। কর্তা, বলচোরা মরবে, মরুক, গাড়িটাও ভাঙবে, ভাঙুক। আর আপনার এই অধম ভৃত্য আমিও মরবো। ওরে সব নষ্ট হোক, তোকে গাড়ি ঢোকাতে বলেছি, তুই গাড়ি ঢোকা। ভাঙ রে গাড়ি, ভাঙ। প্রভুর সঙ্গে ভেঙে টুকরো হোক, অন্য গাড়ি হোক। কর্তাকে গিয়ে বলবো। আরে ভাঙলো না তো। কর্তা, এই জেনেছি গাড়িটা। ও বন্ধু, তাই এসো গাড়িটা দেখি দুজনে।
বন্ধু, তুমি আমার গুরু, পরম গুরু, তাই আমার আগে তুমি গাড়ি চালাও। ঠিক আছে, তাই হোক। কিংবা থাকো, এটা কি তোমার বাপের গাড়ি যে তুমি আগে উঠছো? এই গাড়ির মালিক আমি, তাই তোমার আগে আমি গাড়িতে উঠবো। কিন্তু তুমি তো বললে। আমি বলে থাকলেও সৌজন্যের খাতিরে তোমার বলা উচিত ছিল তুমি আগে ওঠো। ঠিক আছে, তুমি আগে ওঠো। এই উঠছে। বাবা, পুত্র তাবরাত, গাড়িটা ঘোরা। হট 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 হট। উঠুন কর্তা। উঠি। বন্ধু, মরেছ মরেছ মরেছ। গাড়িতে একটা রাক্ষসী তোমার চোর বসে আছে। ভয় পেও না, গরুর গাড়িতে রাক্ষসী আসবে কোথা থেকে? বাবা, পুত্র স্থাবরক, তুই কি জীবিত? আগে হা। বন্ধু, গাড়িতে একজন স্ত্রীলোক বসে আছে, তুমি বল দেখো একবার। কি বললে? স্ত্রীলোক? কি আমার চক্ষুষী সেই রাত চালক, তাহলে হতভাগিনী আমি সত্যি বিপন্না। এখন কি করি? এ কি হরিণী কেন বাঘের অনুসরণ করছে? হয় বসন্ত সেনা, এটা তোমার উচিত নয়, তোমার যোগ্য নয়। তাহলে নিশ্চয়ই আত্মসম্মানহীন স্বভাবগত বেশাবৃত্তির জন্য এসেছো। গাড়ি বদল হয় আমি এখানে এসে পড়েছি, আমি শরণাগত। ভয় পেও না বসন্ত সেনা, ভয় পেও না, আমি একে বোকা বানাবো। সিনাল্পো, সত্যি গাড়িতে একটা রাক্ষসী বসে আছে। বন্ধু, রাক্ষসী যদি হয় তাহলে তোমাকে কেন চুরি করলো না? আর যদি চুরি হয় তাহলে তোমাকে কে পেলো না কেন? সিনাল্পো, বসন্ত সেনা এসেছে তোমার অভিসারে। তাহলে সে এসেছে আমার কাছে, এক প্রবর পুরুষের কাছে, বাসুদেবের কাছে। আগে হ্যাঁ, সেই সময় আমি তাকে রুষ্ট করেছি, এখন পায়ে পড়ে প্রসন্ন করব। ঠিকই বলেছো। এই আমি তোমার পায়ে পড়ছি, মা জননী আমার মিনতি শোনো। হে বিশালা, ঠিক আমার তো হে যে তোমাকে কষ্ট আমি দিয়েছি, তুমি তা ক্ষমা করো। হে বড় গাত্রী, আমি তোমার দাস। কথা বলছো? আমার মা, আমার জননী, আমার মাথায় আদর করেছেন, চুম্বন দিয়েছেন। দেবতার কাছেও যে মাথা কখনো নত হয়নি, সেই মাথায় ইনি পদাঘাত করলেন। ওরে স্থাবরক, পুত্র তুই একে কোথায় পেলি? কর্তা, গায়ের গাড়িগুলোতে রাজপথ রুদ্ধ হয়েছিল, সেই সময় গাড়ি বদল হয়ে ইনি উঠেছেন বলে মনে হচ্ছে। ও, গাড়ি বদল হয়ে এসেছে তবে আমার অভিসারে আসেনি। তাহলে নেমে পার পারবতাসী, নেমে পার। তুই ওই দরিদ্র চারুদত্তের অভিসারে এসেছিস আর আমার গাড়ি দিদি থেকে আনিয়েছিস। নেমে পার পারবতাসী। এ বিষয়ে সন্দেহের কি আছে? সত্যি বলতে কি তুমি সেই দরিদ্র চারুদত্তের অভিসারে এসেছো? এ কথা বলায় আমি সম্মানিত হয়েছি। এখন যা হবার হোক। এই বসন্ত সেনাকে বাদ কর। কর্তা, গাড়ি বদল হয় আমি এই মাননীয়কে এনেছি। ওরে নপুর, তোর উপরেও কি আমার প্রভুত্ব কাঁপে না? কর্তা, আপনি আমার দেহের প্রভু, চরিত্রের নয়। ওরে, তুই আমার ভিতরে কাকে ভয় পাচ্ছিস? পরলোককে। এই বড় লোক হচ্ছে কি? ভালো কাজ আর মন্দ কাজের পরিণাম। ভালো কাজের পরিণামটি কি? এই আপনি যেমন স্বর্ণমণ্ডিত, আর মন্দ কাজের ফল? এই আমি যেমন পরান্নভূতি হয়েছি, তাই তাই কুকাজ আমি করব না। তাহলে হত্যা করবি না? মারুন কর্তা, মারুন, কুকাজ আমি করব না। দাঁড়াও বসন্ত সেনা। ভদ্র, আমি আপনার শরণ নিলাম। সিনাল্পো, তুমি বরং ওকে আমি নিজেই বাদ করব। আমার সামনেই বাদ করবি? বন্ধু আমাকে মারলো, সবসময় যাকে ঘি খাইয়ে মাংস খাইয়ে এই কুকুরের মতো তাগড়া করলাম, কাজের সময় সে কিনা শত্রু হলো। ঠিক আছে,
ঘুমাই খুঁজে পেয়েছি একটা। বন্ধু বন্ধু বসন্ত সেনা আমার তোমার সামনে লজ্জা করছে, আমাকে ঠিক মতো গ্রহণ করছে না। কাজেই তুমি বরং এখান থেকে চলে যাও। ওই সাবরক চেটকে আমি আগেই তাড়িয়েছি, সে চলে গিয়েছে। আত্মঅহংকারে বসন্ত সেনা এই মূর্খকে গ্রহণ করবে না, তাই আমি বরং একে একান্তেই রেখে যাই, কারণ নির্জনতাতেই প্রেম আস্বাদ্য হয়ে ওঠে। আমি বরং চলেই যাই। ভদ্র ভদ্র, আমি যে বলেছি আমি আপনার শরণাগত। বসন্ত সেনা, ভয় করো না। সিনাল্প, বসন্ত সেনা তোমার হাতে গচ্ছিত রইল। আচ্ছা, গচ্ছিত হয়েই থাকো। সত্যি? হ্যাঁ সত্যি। আমি বরং চলেই যাই। কিন্তু আমি চলে গেলে এই নৃশংস যদি একে বধ করে, তাই আড়ালে থেকে এর আচরণ লক্ষ্য করে। ঠিক আছে, হত্যা করি একে। কিন্তু এই ধূর্ত শিয়াল ব্রাহ্মণটি যদি কোথাও লুকিয়ে থেকে শিয়ালের মতোই আমার সাথে প্রতারণা করে, তাহলে একে ঠকাবার জন্যে এই করি। বালিকা বালিকা বসন্ত সেনা এসো এসো। হে দেখি প্রেমিক বনে গেল। যাক, নিশ্চিন্ত হলাম। সোনা দিচ্ছি, মিষ্টি কথা বলছি, পাগড়ি বাঁধা মাথায় করছি, তবুও গো সুদণ্ডী তুমি আমাকে গ্রহণ করছো না। মানুষ বড়ই দুঃখ। এই বিষয়ে সন্দেহ কি আছে? আমরা তোর সেবা করি, এখন পলাশ তারকে সেবা করতে পারবো না? বাদির বেটি, ওই দরিদ্র চারু দত্তকে করলে আম গাছ আর আমাকে বানালি পলাশ গাছ। এইভাবে তুই আজও আমাকে গালমন্দ করতে করতে ওই চারু দত্তকে স্মরণ করছিস। তিনি তো আমার হৃদয়গত হয়েই আছেন, তাকে স্মরণ করবো কেন? আজই তোকে আর তোর ওই হৃদয়গতকে একসঙ্গে হত্যা করব। দাঁড়া দরিদ্র বণিক পুত্রের প্রণয়নী, দাঁড়া দাঁড়া। বলো বলো, সেই মনোরম পঙ্ক্তিগুলো আবার বলো। ওই দরিদ্র চারু দত্ত তোকে রক্ষা করুক। তিনি আমাকে দেখতে পেরে রক্ষা করবেনি। সে কি চাণক্য, জটায়ু না ত্রিশঙ্কু? জটায়ু যেমন চাণক্যকে হত্যা করেছিল, আমিও তাকে তেমনি বধ করবো। দাঁড়া, মর করবো নাকি মর মর। দেখি সত্যিই মরেছে না আবার মারবো, পরীক্ষা করে দিই। মরেছে, ভালোই মরেছে। এখন আমি বিচার মণ্ডপে যাব এবং এই মর্মে একটা নালিশ রুজু করবো যে চারু দত্ত বসন্ত সেনাকে গলা টিপে হত্যা করেছে। ওই বেটা চারু দত্তকে বিনাশের জন্য আরো একটি নতুন কৌশলের আশ্রয় নেব। যাই যাই তাহলে। কি আমি যে পথে যাচ্ছি সেই পথে ওই দুষ্ট সন্ন্যাসীটার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে। ওকে আমি নাকে ছিদ্র করে দড়ি বেঁধে তাড়িয়ে দিয়েছিলাম। এখন ও যদি এই কাণ্ড দেখে গুপ্ত কথাটা ফাঁস করে দেয়, তাহলে এখন আমি কি করি? ওই যে ভাঙ্গা প্রাচীর, ওটা টপকিয়ে পালিয়ে যাই। এই কাপড়টা ধুয়েছি, কোনো শাখায় কি শুকিয়ে নেব? না, বানরেই তা শেষ করবে। মাটিতে রাখবো, ধুলোয় ময়লা হবে। কি করি? হ্যাঁ, পেয়েছি। ঝড়ের হাওয়া জড়ো হওয়া শুকনো পাতা রাশিতে কাপড়টা শুকিয়ে নিই। হ্যাঁ, জবটা সেরে নেই। বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং। কি যেন একটা পাতার মধ্যে উচ্ছ্বসিত হলো মনে হচ্ছে। ও, নিংড়ানো জল পড়ায়
পাতাগুলি স্পন্দিত হয়ে উঠছে। যাক, বুদ্ধাং শরণং গচ্ছামি ধর্মাং শরণং এ কি, এই যে দেখছি গয়না পরা একজন স্ত্রী লোকের হাত। হ্যাঁ, হাতকে আমি চিনি। এই হাত একদিন আমাকে অভয় দিয়েছিল। দেখি তাহলে। কি এই যে বুদ্ধ উপাসিকা। জল চাইছে দেখছি। দিঘি তো অনেক দূরে, কি করি? হ্যাঁ হ্যাঁ, এই কাপড়ে নিঙ্গানো জল দে। আপনি কে? 10টি সুবর্ণ মুদ্রায় যাকে কিনেছিলেন তাকেও উপাসক মনে হচ্ছে না? ও হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু আপনি যেভাবে বললেন ঠিক সেভাবে নয়। আমার মরে গেলে বোধহয় ভালো হতো। উপাসিকা, ব্যাপারটা কি? একজন গণিকার যা হওয়া উচিত তাই। উপাসিকা, এর পাশেই লতা অবলম্বন করে দাঁড়ান। এ বিহারে আমার ধর্মভগিনী আছে, সেখানে একটু আশ্বস্ত হয়ে তারপর বাড়ি যাবেন। উঠুন উঠুন। আস্তে আস্তে শুনুন। বিচারালয়ের কর্মকর্তারা আমাকে আদেশ করেছেন, শোধনাথ, বিচার মণ্ডপে গিয়ে আসনগুলো সাজাও। তাই এখন গিয়ে আসনগুলো সাজিয়ে ফেলি। যাই, এবার গিয়ে বিচারকদের খবর দিকে। এ কি রাজসেবক, মানে সে দুষ্ট এবং দুশ্চরিত্র লোকটা এদিকেই আসছে, তার দৃষ্টিপথ এড়িয়ে যায়। দরিদ্র চারুদত্তের ঘাড়েই এই কুকীর্তিটা চাপিয়ে দেব। চারুদত্ত দরিদ্র, এ কথা সহজেই বিশ্বাস্য যে দারিদ্র্যে সবই সম্ভব। যাক, বিচার মণ্ডপে গিয়ে আগে এই মর্মে একটা নালিশ রুজু করি যে চারুদত্ত বসন্ত সেনকে গলা টিপে হত্যা করেছে। যাই তাহলে। এই তো বিচার মণ্ডপ, এখানেই প্রবেশ করি। কি আসন সাজানো হয়েছে দেখছি। তা যতক্ষণ বিচারকরা না আসছেন ততক্ষণ ওই দূরের দুর্বা চত্বরে বসে কিছুক্ষণ অপেক্ষা করি। শ্রেষ্ঠীয় কাস্ত মহোদয়, আদেশ করুন আর্য। দেখুন, বিচার কার্য নানা ব্যাপারের উপর নির্ভরশীল বলে বিচারকদের পক্ষে সকলের মন রক্ষা করা সত্যি কঠিন। বাদী বিবাদী উভয়ই তাদের নানা কাজ এমন ভাবে গোপন করে রাখে যে রাজাকে স্পর্শ করে। বিচারালয়ে নিজেদের দোষ তারা নিজেরা বলে না। সংক্ষেপে বলতে গেলে যশের চেয়ে অপযশটাই বিচারকদের জন্য সুলভ। আপনি যথার্থ বলেছেন। এজন্যে বিচারককে হতে হবে সুবক্তা এবং অক্রোধী। পাত্রমিত্র এবং স্বজনের স্বরূপ জেনেই তিনি রায় দেবেন। তিনি হবেন দিনের পালক এবং ধূর্তের পীড়ক। ধার্মিক হবেন তিনি। সুযোগ থাকলেও লোভ তাকে স্পর্শ করবে না। আসল সত্য নির্ণয় তাকে হতে হবে একাগ্রচিত্ত। সে সঙ্গে রাজার ক্রোধকেও দূর করবেন তিনি। ভদ্র শোধনক, বাইরে বেরিয়ে দেখুন তো কারা বিচার প্রার্থী হয়ে এসেছেন। আপনার যে আদেশ।
শুনুন মশাইরা, বিচারক জিজ্ঞেস করছেন আপনারা কে কে বিচার প্রার্থী হয়ে এসেছেন। এই চুপ! বিচারকরা এসে গেছেন তাহলে? এই যে আমি শ্রেষ্ঠ পুরুষ মনুষ্যরূপী বাসুদেব, রাষ্ট্রীয় শ্যালক, রাজার শ্যালক, বিচার প্রার্থী হয়ে এসেছি। এই কি প্রথমেই রাষ্ট্রের বিচার প্রার্থী? আর্য একটু দাঁড়ান, আমি যে বিচারকদের বলছি। শ্রদ্ধেয় মহোদয়, রাষ্ট্রীয় শ্যালক বিচার প্রার্থী হয়ে আদালতে এসেছেন। সে কি প্রথমেই রাষ্ট্রীয় শ্যালক বিচার প্রার্থী? এই জন্য সূর্যোদয়ে গ্রহণ লাগলো, যা কোনো মহাপুরুষের পতনের সূচনা করছে। শোধনক, আজ মামলার শুনানি একটু গোলমেলে হবে। আপনি বেরিয়ে গিয়ে বলুন, আজ তার নালিশ শোনা সম্ভব হবে না। আপনার যে আদেশ। আর্য বিচারক বললেন আজ আপনি আসুন, আজ আপনার মামলা শুনানি সম্ভব না। কি? আমার নালিশ শোনা হবে না? যদি না শোনা হয় তাহলে আমি রাজা পালককে জানিয়ে দেব এবং আমার ভগ্নী ও মাকে জানিয়ে এই বিচারককে তাড়িয়ে তার জায়গায় অন্য বিচারক এনে বসাবো। আর্য রাষ্ট্রীয় সেবক, একটু অপেক্ষা করুন, আমি গিয়ে বিচারকদের বলছি। শ্রদ্ধেয় মহোদয়, রাষ্ট্রীয় সেবক ক্রুদ্ধ হয়ে বলছেন এই মূর্খের পক্ষে সবই সম্ভব। বেরিয়ে গিয়ে বলুন, তার নালিশ শোনা হবে। আর্য বিচারক বললেন আসুন, আজ আপনার মামলা শুনানি। প্রথমে তারা বললেন আমার নালিশ তারা শুনবেন না, এখন বলছেন শুনবেন। তাই বেশ বোঝা যাচ্ছে বিচারকেরা বেশ ভয় পেয়েছেন। তাই আমি যা বলবো তাই সত্য বলে প্রতিপন্ন করিয়ে নেব। যাই তাহলে, বিচার মণ্ডপে যাই। শুভমস্তু, শুভমস্তু। আমি ভালোই আছি, কিন্তু আপনাদের ইচ্ছায় ভালো থাকতেও পারি, নাও পারি। বিচার প্রার্থী হলেও তার সেই স্থায়ী অভ্যেসগুলো এখনো গেল না। বসতে বললেন না? বসুন। এ তো নিজেরই জায়গা, তাই যেখানে খুশি সেখানে বসি। ওখানে বসি। ওখানে বসি। এখানে বসি। এখানে বসি। আপনি বিচার প্রার্থী, বলুন কি ব্যাপার? ব্যাপারটি আপনাকে কানে কানে বলতে চাই। পান পাত্রের মতো বড় বংশে আমার জন্ম। আমার বাবা রাজা শ্বশুর, রাজা আমার বাবার জামাই, আমি রাজার শ্যালক, রাজা আমার বোনের স্বামী। সব জানি, জাতকুলের উল্লেখ করে কি হবে? চরিত্র এখানে বড় কথা। তাছাড়া ভালো জমিতে কাঁটা গাছও খুব বেড়ে ওঠে। কাজের কথা বলুন। এই বলছি, কিন্তু জানবেন দোষী সাব্যস্ত হলেও রাজা আমাকে কিচ্ছু বলবেন না। তো যা বলছিলাম, সেই ভগ্নিপতি পরিতুষ্ট হয়ে আমাকে সমস্ত উদ্যানের মধ্যে সেরা পুষ্পকরণ্ডক উদ্যানটি দিয়েছে। আমি রোজ তা দেখাশোনা করার জন্য যাই, প্রয়োজন মতো জল নিকাশ করাই, আগাছা ছাটাই, ঘাট ঝাড় দেয়, গাছগুলো ঠিক মতো বাড়ছে কিনা দেখি। দৈবক্রমে আমি সেখানে একটি রমণীর মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। না না, দেখলাম না, কিন্তু আপনি কি করে বুঝলেন যে মৃতদেহটি রমণীর? রমণীটি কে? বিচারক, শত স্বর্ণালঙ্কারে ভূষিত সেই রমণীকে চিনব না? কোন এক দুর্জন সেই নির্জন পুষ্পকরণ্ডক উদ্যানে প্রবেশ করে বাহু পাশে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। আমি না, কিন্তু নগরবাসীদের কি অসাবধানতা! আচ্ছা, আমি না এই কথাটি প্রথমে লিখছি। ভিখারি যেমন গরম পায়েস খেতে গিয়ে তাড়াতাড়ি খেতে গিয়ে নিজের জিভ পুড়িয়ে ফেলে, আমিও তেমনি আমার সর্বনাশটাকে আনলাম। তাহলে এইভাবে বলি, এই বিচারক, আমি বলতে চাচ্ছিলাম
আমি দেখেছি, তাই এতে তো বিচলিত হচ্ছেন কেন? আপনি কি করে বুঝলেন যে টাকার জন্য তাকে গলা টিপে মারা হয়েছে? আমি তার গলা থেকে বুঝেছি। গলাটা ছিল কেমন ফোলা ফোলা, আর দেহও ছিল গয়না শূন্য। অন্য অঙ্গগুলোও দেখে তা বুঝেছি, কারণ সেগুলোতে গয়না নাই। তা সম্ভব হতেও পারে। ভাগ্যক্রমে আবার জীবন ফিরে পেলাম, কি আনন্দ! প্রমাণের জন্য মামলাটা কার উপর বর্তাবে? মামলা দু প্রকার, কিরকম? বাক্যানুসারে এবং ঘটনানুসারে। যেটা বাক্যানুসারে সেটা বাদী প্রতিবাদীদের বক্তব্য থেকে নিষ্পত্তি হবে, আর যেটা ঘটনার উপর নির্ভরশীল তা বিচার বুদ্ধি খাটিয়ে বিচারকে মীমাংসা করবে। তাহলে তো মামলাটা বসন্ত সিনহার মায়ের উপরই বর্তায়। হ্যাঁ তাই। ভদ্র শোধনক, আপনি বেরিয়ে গিয়ে বসন্ত সেনার মাকে ডেকে আনুন তো, আর শুনুন, দেখবেন তিনি যেন খুব ভয় বা বিচলিত না হয়ে পড়ে। আপনার যে আদেশ। আসুন আজ্ঞা, আসুন। আমার কন্যা বন্ধুর বাড়ি যৌবন উপভোগ করতে গেছে, অথচ এই ভদ্রলোক বলছেন বিচারক আমায় ডেকেছেন। আতঙ্ক আমায় গ্রাস করছে, আমার বুক ঠিপ ঠিপ করছে। আচ্ছা মশাই, বলুন তো বিচার মণ্ডপটা কোন দিকে? আসুন আজ্ঞা, আসুন। ভদ্র মহোদয়দের কল্যাণ হোক। ভদ্রে স্বাগত, আপনি বসুন। বসছি। বৃদ্ধা কুটিনি এসেছে তাহলে? আপনি কি বসন্ত সেনার মা? হ্যাঁ। বসন্ত সেনা এখন কোথায় গিয়েছেন? বন্ধুর বাড়ি। বন্ধুর নাম কি? হাই কি, এই কথা কোনো সাধারণ লোক জিজ্ঞেস করতে পারেন, কিন্তু বিচারক পারেন না। লজ্জা করবেন না, একটা আইনগত প্রয়োজন আছে বলেই জিজ্ঞেস করছি। লজ্জা করবেন না, মামলার প্রয়োজনীয় প্রশ্ন। আইনের প্রয়োজন? তাহলে বলছি শুনুন। তিনি হলেন গিয়ে বণিক বিনয় দত্তের পৌত্র, সাগর দত্তের পুত্র। তার নাম চারু দত্ত, যার নাম উচ্চারণেই মঙ্গল। যিনি শ্রেষ্ঠী চত্বরে বাস করেন, সেখানেই আমার কন্যা যৌবন সুখ উপভোগ করতে গিয়েছে। শুনলেন তো আপনারা, এই চারু দত্তের সঙ্গে আমার বিবাদ ও মামলা। এই কথাগুলো লিখে রাখুন। চারু দত্ত তার বন্ধু, এতে কোনো ক্ষতি নেই। তাহলে এখন সাক্ষ্যের জন্য আমাদের আর্য চারু দত্তের দরকার হবে। হ্যাঁ তাই। সৃষ্টি কাস্ত মহোদয়, এই মামলার প্রথম হিসেবে লিখুন আর্য বসন্ত সেনা চারু দত্তের বাড়ি গিয়েছিলেন। দুঃখের বিষয়, আর্য চারু দত্তকেও আমাদের ডাকতে হচ্ছে, অবশ্য আইনেই ডাকছে। ভদ্র শোধনক, আপনি বেরিয়ে গিয়ে আর্য চারু দত্তকে সসম্মানে ডেকে আনবেন তো, আর শুনুন, দেখবেন তিনি যেন ভয় বা বিচলিত না হয়ে পড়েন। আর শুনুন, বললেন বিচারক আপনার সাক্ষাৎ প্রার্থী। আপনার যে আদেশ। আসুন আর্য, আসুন। রাজা আমার চরিত্রের কথা জানে, বংশ পরিচয় জানে, তবু ডেকে পাঠিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমার বর্তমান অবস্থার কথা ভেবে ভয়ই করছে। বাঁধন ছেড়ে সে আর্য কামারি গাড়ি করে পালিয়ে গেছে। রাজা কি এই কথা জানতে পেরেছেন? আর এই কথা তার কানে গিয়েছে বলেই কি অপরাধীর মতো আমি এভাবে পথ চলছি? ভেবেই বা কি হবে? আদালত গৃহের দিকে তো যাচ্ছি। শোধনের বসাই আদালতের পথটা দেখিয়ে দিন তো। আসুন আর্য, আসুন। এ আবার কি হলো? কাকটা কর্কশ্বরে ডেকে উঠলো, আমার বাঁ চোখটা বেজা নাচছে। এসব দুর্লক্ষণে আমার মন ভীষণ খারাপ করছে। আসুন আর্য, আসুন। ধীরে সুস্থে নির্ভয় আসুন। এই তো বিচার মণ্ডপ, প্রবেশ করুন। এই সেই চারু দত্ত? এরকম মুখ কোনো অকারণ দূষণের আবাস হতে পারে না।
হাতি ঘোড়া এবং মানুষের চেহারা কখনো চরিত্র বিরোধী হয় না। মাননীয় বিচারক মহোদয়, আপনার মঙ্গল হোক। কর্মীবৃন্দ, আপনাদের কুশল তো? ভদ্রে স্বাগত। শোধনক, এর জন্য আসন আনো। একটু নিচু দেখে এলো। নারী হন্তাকে কিনা বসবার জন্য আসন দেওয়া হচ্ছে, কি চমৎকার ব্যবস্থা। আর্য চারু দত্ত, আপনার কি এই ভদ্র মহিলার কন্যার সঙ্গে পরিচয়, প্রণয় বা প্রীতি আছে? কার? এর আর্য নমস্কার। বৎস, দীর্ঘজীবী হও। এই সেই চারু দত্ত? কন্যার যৌবন তাহলে যোগ্য পাত্রেই নিবেদিত। আর্য চারু দত্ত, গণিকা আপনার মিত্র। হ্যাঁ। তিনি এখন কোথায় গিয়েছেন? বাড়ি গিয়েছেন। কেমন করে গেলেন? কখন গেলেন? তার সঙ্গে কে গিয়েছে? কিভাবে গিয়েছেন আমি তা দেখিনি, কেমন করে বলবো? আর্য বলুন। তুমি তাকে আমার পুনরুত্থান পুষ্পকরণ্ডকে নিয়ে গিয়ে টাকার জন্য হত্যা করেছো, আর এখন বলছো বাড়ি গিয়েছেন। আপনি বাজে কথা বলছেন, এ মিথ্যা। চারু দত্তের উপর দোষারোপ যেন হিমালয়কে ওজন করতে যাওয়ার মতো, বায়ুকে ধরতে যাওয়ার মতো। ইনি আর্য চারু দত্ত, ইনি এমন কুকাজ করবেন কেন? বিচারক মশাইরা, আপনারা কি পক্ষপাতিত্ব করে মামলা পরিচালনা করবেন? দূর হও মূর্খ! তুমি নিজ হয়ে বেদার্থ বলছো, অথচ তোমার জিভ খসে পড়ছে না। মধ্যাহ্নের সূর্যের দিকে তাকিয়ে আছো, তবু তোমার দৃষ্টি লোপ পাচ্ছে না। প্রদীপ্ত অগ্নির মধ্যে হাত দিচ্ছ, তবু তা দগ্ধ হচ্ছে না। চারু দত্তকে সুনাম থেকে ভ্রষ্ট করতে চলেছো, অথচ পৃথিবী তোমার দেহ গ্রাস করছে না। হতভাগা, গচ্ছিত স্বর্ণভাণ্ড চুরি গেল বলে সম্প্রতি যিনি চতুর্সমুদ্রের সারভূতা রত্নাবলী দান করেন, তুচ্ছ অর্থের জন্য তিনি কিনা এই কুকর্ম করতে পারেন? আর্য চারু দত্ত, তিনি কি পায়ে হেঁটে গেছেন না গাড়িতে গেছেন জানেন? ভদ্র মহোদয় মঙ্গল কামনা করি। এই যে নগর রক্ষাধিকর্তা বীরক দেখছি, বীরক এখানে এলে কেন? কারাগারের বাথরুম ছেড়ে পালানো হইচয়ের মধ্যে একটা ছয় ঢাকা গাড়ি দেখেছিলাম। এমন সময় চন্দনাকে বলেছিলাম আপনার দেখা সত্ত্বেও গাড়িটা আমি দেখব, আর অমনি নেমে লাথি মারলেন। আপনারা সব শুনলেন, এখন যা করবার করুন। ভদ্র, তুমি কি জানো যে গাড়িটা কার? এ আর্য চারু দত্তের। চালক বলল ভেতরে বসন্ত সেনা আছেন, তাকে পুষ্পকরণ্য উদ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। আবার আপনারা একই কথা শুনলেন তো? বীরক, আমরা পরে তোমার অভিযোগ পড়ে দেখছি। এখন বিচার মণ্ডপের দুয়ারে যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে, তাতে চলে পুষ্পকরণ্য উদ্যানে গিয়ে দেখো সেখানে কোনো স্ত্রী লোকের মৃতদেহ পড়ে আছে কিনা। আপনার যে আদেশ। আমি গিয়েছিলাম সেখানে, সেখানে তো স্ত্রীলোকের সব দেখলাম, শেয়াল পুকুরে খাচ্ছে। বসন্ত সেনা, বসন্ত! কেমন করে বুঝলেন স্ত্রীলোকের মৃতদেহ? চুল, বাহু ও দেহের অবশিষ্টাংশ দেখলাম যে। হয় ঠিক, মামলা কি অদ্ভুত জিনিস। যতই সূক্ষ্মভাবে বিচার করতে চাচ্ছি, ততই তা আরো গোলমেলে হয়ে উঠছে। আইনের প্রমাণগুলো খুব স্পষ্ট। পাকে পড়া গরুর মতো আমার বুদ্ধিও ক্রমেই তলিয়ে যাচ্ছে। আর্য চারু দত্ত, সত্যি কথা বলুন। এই দুরাত্মা পরের গুণ সইতে পারে না। কামে অন্ধ হয়ে যা বলবে সেটাই আপনারা মানবেন, বিচার করবেন না। বিচারক মণ্ডলী, বিচার করবেন না। তাছাড়া যে আমি লতাটাকে নামিয়ে ফুটন্ত ফুল ছিঁড়ি না, সে আমি কেমন করে ক্রন্দনরতা নারীর ভ্রমর কৃষ্ণ চুল টেনে ধরে তাকে মেরে ফেলবো? বিচারক মশাইরা, আপনারা কি পক্ষপাতিত্ব করে মামলা পরিচালনা করবেন? তা না হলে এই নিচে চারু দত্তকে এখনো আসন দিয়ে রেখেছেন কেন? বিচার করুন বিচারক মণ্ডলী, বিচার করুন। এই যে আমি আমার নিজের পাপ অন্যের ঘরে চাপালাম, তাই চারু দত্ত যে আসনে বসেছিল সেই আসনে বসবা। তাকাও চারু দত্ত, তাকাও, তাহলে বলো যে তুমিই তাকে হত্যা করেছো। আর্য চারু দত্ত আমাকে অলঙ্কারগুলো দিয়ে বসন্ত সেনার কাছে পাঠিয়েছে, এগুলো তাকে ফেরত দিয়ে আসার জন্য।
তাই আমি বসন্ত সেনার কাছেই যাচ্ছি। কে যায়? বন্ধু রেবিল না? বন্ধু, তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কি বললে? চারু দত্তকে বিচারালয়ে ডাকা হয়েছে? তাহলে একটু সামান্য ব্যাপার নিশ্চয়ই নয়। তাহলে আগে বিচার মণ্ডপেই যাই। এই তো বিচার মণ্ডপ, ভিতরে প্রবেশ করি। কল্যাণ হোক বিচার মণ্ডলী। আমার সে প্রিয় বন্ধু কোথায়? এই যে তিনি। বন্ধু, আমি সব শুনেছি। দেখুন মশাইরা, যে মানুষটা এই অপূর্ব সাজে উজ্জয়িনী নগরীকে সাজালেন, এমন অন্যায় কাজ তিনি করতে পারেন না, করতেই পারেন না। ওরে হতচ্ছাড়া রাজার শালক সংস্থান, হাতছর পরের ঘরে চাপাতে ওস্তাদ তুই। বেশ্যারপুত, তোরই মনের মতো কাটা এই লাঠি আঘাতে মুন্ডুখানাকে আমি শতখণ্ড করছি। দেখুন মশাইরা, দেখুন, চারু দত্তের সঙ্গে আমার বিবাদ ও মামলা। তাই কাকের পায়ের মতো টিকিওয়ালা লোকটা কেন আমার মাথা শতখণ্ড করবে? দাঁড়া, দেখাচ্ছি মজাটা। গাদির বেটা হতচ্ছাড়া। এই তো সেই সোনার বালাটা, যার জন্য চারু দত্ত বসন্ত সেনাকে গলা টিপে হত্যা করেছে, প্রাণে মেরেছে। আরে এই যে গয়নাগুলো ঠিক এই সময় দেখতে পাওয়া গেল। দুর্ভাগ্যবশত এগুলো পড়ে যাওয়াটাই আমার পতন ঘটাবে। আর্য চারু দত্ত, সত্যি কথাটা বলুন, আমরা আপনাকে নির্দোষ দেখবো আশা করছি। নিষ্কলঙ্ক বংশে জন্মেছি আমি, আমার কোনো পাপ নেই। আর পাপ আছে বলে যদি মনে করা হয়েই থাকে, তাহলে নিষ্কলঙ্ক থেকেই বা কি লাভ? তুমি বলো যে তুমি তাকে হত্যা করেছো। এই তো তুমি বললে। হ্যাঁ, এই তো নিজের দোষ স্বীকার করেছে। এখনই একে প্রাণদণ্ড দেওয়া হোক। ওরে, এ যেমন বলছে তাই করো। এখানে কে আছিস? চারু দত্তকে আবদ্ধ করো। অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন। মেরে যদি থাকেই তো আমার কন্যাকে মেরেছে। ও বেঁচে থাকুক। তাছাড়া বাদী প্রতিবাদী নিয়েই তো মামলা। আমি মামলার প্রতিবাদিনী বলছি, ওকে ছেড়ে দিন। হতভাগিনী, এইসব ব্যাপারে তোর থাকবার দরকার কি? আর্যা, আপনি যান। ওরে, কে আছিস? একে বাইরে নিয়ে যা। আর্য চারু দত্ত, আমরা শুধু রায় দিতে পারি, বাকিটা সব নির্ভর করবে রাজার উপর। তবুও শোধনক রাজা পালককে জানাবে ইনি পাপ করেছেন, কিন্তু মনু বলেছেন বিপ্র অবদ্ধ। তাই সমস্ত ধন সম্পদ সহ একে রাষ্ট্র থেকে নির্বাসিত করা যেতে পারে। আপনার যে আদেশ। নিজের ইচ্ছা মতো ব্যবস্থা তো করলাম, এবার আমি কেটে পারি। রাজা পালক বলেছে তুচ্ছ অর্থের জন্য যে বসন্ত সেনাকে হত্যা করেছে, ওই গয়নাগুলো তার গলায় পরিয়ে দাও এবং ঘেরা পিটিয়ে তাকে দক্ষিণ দিকে শ্মশানে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দণ্ড দাও। এখানে কে আছিস? চন্ডালদের আদেশ দে। সামান্য অর্থের জন্য গণিকা বসন্ত সেনাকে পুষ্পকাণ্ড কুতানি নিয়ে গলা টিপে হত্যা করেছেন এবং তিনি অলঙ্কারাদি সহ ধরা পড়ায় নিজের দোষ স্বীকার করায় রাজা পালক তাকে শুলে চড়িয়ে বধ করবার জন্য আমাদের আদেশ দিয়েছেন। যদি অন্য কেউ এই ধরনের অপরাধ করেন, তাহলে রাজা পালক তাকে অনুরূপ দণ্ড দিবেন। ধরে যান সকলে। কি নিষ্পাপ চারু দত্তকে বধ করা হচ্ছে? প্রভু আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ঠিক আছে, চিৎকার করি, শুনুন সকলে, শুনুন। আমি ভুলে গাড়ি বদল করে বসন্ত সেনাকে পুষ্পকাণ্ডক বাগানে নিয়ে গিয়েছিলাম। সেখানে রাজার শ্যালক তাকে গলা টিপে হত্যা করেছে। এই চারু দত্ত নয়। কেউ আমার কথা শুনছে না? তাহলে নিত্য চন্ডালদের সামনে লাফিয়ে পড়ি। শুনুন সকলে, শুনুন। আমি ভুলে গাড়ি বদল করে পুষ্পকাণ্ড, শুনুন। চিৎকার করছে। আমি
আমি ভুলে গাড়ি বদল করে পুষ্পকরণ্ডক বাগানে বসন্ত সেনাকে নিয়েছিলাম। সেখানে রাজার সেনা তাকে গলা টিপে হত্যা করেছে। এই চারুদত্ত নয়। আপনারা শুনলেন তো, আমি মৃত্যু ভয় ভীত নই, কিন্তু কলঙ্ক নিয়ে মরতে হচ্ছে সেটাই দুঃখ আমার। সত্য কথা বলছো তো? সত্যি, পাছে আমি কাউকে বলে দেই সেই জন্য প্রভু আমাকে বেঁধে রেখেছিলেন। আজ বাড়িতে টক টক তেতো তেতো মাংস, শাকসবজি, মাছ, ডাল, তেল, ঝোল, পিঠে আর গুড়ের পায়েস দিয়ে ভাত খেয়েছি। ফাটা কাঁসার আওয়াজের মতো চন্ডালদের খনখনে গলা আসর কানে আসছে। যাই দেখি, যেরকম ডেরায় ডাকের আওয়াজ শুনছি, তাতে মনে হচ্ছে ওই বেটা চারুদত্তকে মারতে নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি বলতে কি, আমার দারুণ আনন্দ হচ্ছে। এই দরিদ্র চারুদত্তকে মারতে নিয়ে যাওয়ার সময় যদি এত লোকের ভিড় হয়, তাহলে আমার মতো লোককে যখন মারতে নিয়ে যাওয়া হবে, তখন না জানি কি দারুণ ভিড় হবে। ইস, কি সুন্দর সারের মতো করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে তাহলে এই আমার স্বাস্থ্য না জানি কেমন সুন্দর হবে। কি বেটা স্থাবরক চেটটা দেখি এখানে নেই। এখান থেকে পালিয়ে গিয়ে ওই বেটা আবার গুপ্ত কথাটা ফাঁস করে দেয়নি তো? যাই, ওকে ওকে খুঁজে বের করে দেখি। মহাশয়েরা, মহাশয়েরা, ওই দেশে আসছে, ওই দেশে আসছে। সরে যাও, সকলে দরজা জানালা বন্ধ করো। ওই যে বজ্জাত বালকটা সিং উঁচিয়ে এইদিকে আসছে। জায়গা ছাড়, জায়গা ছাড়, জায়গা ছাড়। বাবা পুত্র স্থাবরক, শোনা আমার চল চলে গেলি চলে যায়। ওরে পাজি নচ্ছার বদমাইশ! বসন্ত সেনাকে হত্যা করে ক্ষান্ত হওনি, এখন চারুদত্তকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছ। ছি 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 ছি, অর্থের জন্য আমি কখনো মেয়ে মানুষকে হত্যা করি না। এই কথা কে বলছে? এই শালা চাকরটাকে বাঁধিনি নাকি? এই তো আমার অপকর্মের সাক্ষী। ও মহাশয়রা, এ মিথ্যা। এই বেটা আমার বাড়িতে সোনা দানা চুরি করেছিল বলে একে আমি মারধর করে বেঁধে রেখেছিলাম। এখন এ সত্যতা করে যা বলবে তাই সত্যি হবে। কথা বল। মহাশয়েরা, দেখুন সে আমাকে সোনার লোভ দেখাচ্ছে। এই সেই সোনার বালাটা যার জন্য ওকে আমি মারধর করেছিলাম। চন্দ্ররা, যদি বিশ্বাস না হয় ওর পিঠটা দেখতে পাবো। রাজার শালক ঠিকই বলেছে, চাকর খেপে গেলে কি না বলে। হায়, দাসত্ব কি অভিশাপ! দাসের কথা কেউ বিশ্বাস করে না। আর্য চারুদত্ত, আমি আপনার জন্য এইটুকু মাত্র করতে পারলাম। ওঠো, তুমি ধার্মিক, তাই ভালো লোকের সর্বনাশ দেখলে তোমার মায়া হয়। আমার মুক্তির জন্য তুমি অনেক চেষ্টা করলে বন্ধু, কিন্তু ভাগ্য যে খারাপ। এই, একে মেরে তাড়িয়ে দে। দূর হ বেটা, দূর হ, দূর হ। ও হে চন্দ্ররা, এই এত দেরি করছো কেন? ও তাড়াতাড়ি একে বধ কর। অত যদি তারা থাকে তাহলে নিজেই মারো না। এই হলো তৃতীয় ঘোষণা স্থান। ঘোষণা কর। শুনুন সকলে, শুনুন। বণিক বিনয় দত্তের নাতি সাগর দত্তের পুত্রের নাম চারু দত্ত সামান্য অর্থের জন্য গণিকা বসন্ত সেনাকে পুষ্পকরণ্ডক উদ্যানে নিয়ে গলা টিপে হত্যা করেছেন এবং তিনি অলঙ্কারাদি সহ ধরা পড়ায়, নিজের দোষ স্বীকার করায় রাজা পালক তাকে শুলে চড়িয়ে বধ করবার জন্য আমাদের আদেশ দিয়েছেন। যদি অন্য কেউ এই ধরনের অপরাধ করেন, তাহলে রাজা পালক তাকে অনুরূপ দণ্ড দিবেন। এই বেটা চারুদত্ত, জনতা তো বিশ্বাস করছে না, তাই তুই নিজের হাতে বল আমি নিজের মুখে বসন্ত সেনাকে হত্যা করেছি। ওই বেটা চন্দ্ররা, একে মেরে কথা বলা। হে চারুদত্ত, এটা বলছে বলো। বলো। নিষ্কলঙ্ক বংশে জন্মেছি আমি, আমার কোনো পাপ নেই। ধর্মের যদি সত্যিকারে কোনো তেজ থেকে থাকেই, তাহলে আমি নিশ্চয়ই কলঙ্ক মুক্ত হব। ওই তো দেখা যাচ্ছে দক্ষিণ শ্মশান। দেখ দেখ, শুল থেকে ঝুলে পড়া শরীরের অর্ধেকটা শিয়ালেরা টানছে, আর বাকি অর্ধেকটা
হাসির মতো হা করে ফুলের সঙ্গে ঝুলছে। আচ্ছা, আপনি যাবেন কোথায়? সেই চারু দত্তের বাড়িতে তার চাঁদের মতো সুন্দর মুখখানা দেখিয়ে আমায় সুখী করুন। চলুন চলুন, এই বড় রাস্তা দিয়ে যাই। চলুন। এত গন্ডগোল কিসের? লোকজনকে ডেকে জিজ্ঞাসা করুন তো কি হয়েছে। ও মশাই, ও মশাই, এ কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়েছে, আপনাকে হত্যা করেছে এই অভিযোগে চারজন থেকে মারতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখ আমাকে, আমার জন্য তার এই অবস্থা। শিগগির আমাকে পথ দেখিয়ে নিয়ে চলুন। হ্যাঁ, তাকে বাঁচাতে হলে এক্ষুনি দিতে হবে। চলুন চলুন। ও মশাই, একটু টাকা দেন। হ্যাঁ হ্যাঁ। চারু দত্ত, চন্ডালদের কোনো দোষ নেই, আপনার যা স্মরণ করার করুন। তাদের কি লাভই বা হবে? জিত হয়ে সোজা হয়ে থাকুন। ওই, আজকে তোর মারবার পালা। তোর 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 আচ্ছা রাখ, আবযোগ করে দেখি। যদি আমার বারবার বলা হয় তাহলে আরো কিছুক্ষণ থাক। আচ্ছা, কেন বলতো শুনি? বাবা স্বর্গে যাওয়ার সময় বলেছিলেন, বাছা যদি তোর মারবার বলা হয় তাহলে কখনোই তাড়াহুড়ো করে মেরে ফেলিস না। কেন? এই কোনো ভালো লোক টাকা দিয়ে আসামি মুক্ত করে নিতে পারে, অথবা রাজার পুত্র জন্ম লাভ করলেও আনন্দ উৎসবের জন্য সমস্ত আসামিরা ছাড়া পেয়ে যাবে, অথবা কোনো পাগলা হাতি খুঁটি ভেঙে তাড়া করলে গন্ডগোলে সমস্ত আসামিরা মুক্ত হয়ে যাবে, আবার কোনো রাজার বদল ঘটলেও আসামিরা মুক্ত হয়ে যেতে পারে। কি কি রাজা বদল হবে মানে? আরে আমরা মারবার পালা নিয়ে হিসেব করছি। আরে এই এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি ওকে বধ কর, তাড়াতাড়ি বধ কর। জিত হয়ে সোজা হয়ে থাকুন। এক কোপে একে স্বর্গে পাঠাবো। দেখি তলোয়ারটা পড়ে গেল। আমি কিন্তু শক্ত করে ধরেছিলাম। তাহলে তো আর্য চারু দত্তের মৃত্যু হবার নয়। আরে কে অমন করে চিৎকার করছে? এই যে আমি বেঁচে আছি। এ কি? এ যে বসন্ত সেনা। ভাগ্যিস আমরা একজন নির্দোষ মানুষকে মেরে ফেলিনি। চারু দত্ত বেঁচে আছে। জলদি যাই, রাজাকে খবর দিয়ে। এই গর্ভদাসী বাদির বেটিকে বাঁচালো কে? জলদি যাই, আমি পালাই। আমাদের উপর রাজার হুকুম ছিল যে বসন্ত সেনাকে হত্যা করেছে তাকে বধ করতে। তাহলে তখন রাজার শ্যালককেই খুঁজে বের করতে হয়। আর্য চারু দত্ত, আমায় ক্ষমা করুন। আমি যখন মৃত্যুর অতি নিকটে তখন তুমি এলে। এ কি দ্বিতীয় এক বসন্ত সেনা?